নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানি স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে আর সবাইকে প্রথমেই জানাই রাধে রাধে, শুভ জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আজকের ব্লগটা সেই উপলক্ষেই থাকবে আমার। আজকে প্রথমবার আমি নিজের বাড়িতে নিজের হাতে রাধাকৃষ্ণর পুজো করব। আমার বাড়িতে গোপাল নেই, তো জানি না গোপাল সেবা ঠিক মতো করতে পারবো কি না, ভয়ে আমি গোপাল নিতে পারি না। তবে রাধাকৃষ্ণ আছে, সেই রাধাকৃষ্ণরই পুজো আজকে প্রথমবার আমি করব বা করতে চলেছি বলতে পারো। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি সুন্দর এবং সুস্থভাবে ঠাকুরের পুজো করতে পারি, ঠাকুরকে প্রসন্ন করতে পারি আর ঠাকুরকে সুন্দরভাবে প্রসাদ সমর্পণ করতে পারি। তো চলো এবার তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে যে আমি সারাটা দিন কিভাবে পুজোর জোগাড় করলাম, কিভাবে পুজোটা কমপ্লিট করলাম। ঠিক আছে, আমি একদম সকাল সকাল উঠেই প্রথমেই তালটাকে ভিজিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় তালটা কুড়ালে একটু বেশি সময় নষ্ট হয়, তাই আমি অল্প জলের মধ্যে তালটাকে একটু 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখি। 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে তালটা অনেকটা নরম হয়ে যায় আর সব পাল্পগুলো সুন্দরভাবে চটকে হাত দিয়ে বের করে নেওয়া যায়। এই কারণে আমি সেভাবেই করেছিলাম। তো আর এদিকে নারকেল কোড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলাম, আর একদিকে লাড্ডু করার জন্য বেসনের বড়া ভাজছিলাম আর পায়েস বসিয়ে দিয়েছিলাম, সব রাধাকৃষ্ণর জন্য, যেগুলো আমি নিজের হাতে ভোগ প্রসাদ। আর আমি আর কার্তিক দুজনেই উপোস ছিলাম, তাই সেদিনকে রান্নাবান্নার আর ঝামেলা সেরকমভাবে রাখিনি। ছেলের জন্য অল্পটুকু করলেই হয়ে যায়, তাই আর কি উঠেই একদম লেগে পড়েছিলাম জোগাড়ে। কারণ মালপোয়াটা আর তালের বড়ার যে মাখাটা, সেগুলো 1-2 ঘন্টা একটু যদি না ভিজিয়ে মেখে রাখা হয় তাহলে ঠিক হবে না। কারণ তার মধ্যে সুজি থাকে না, সুজিটা একটু ভালো মতো ফুলতে হবে, ভিজতে হবে, তবেই গিয়ে মানে ভালো করে ফুলবে মালপোয়াটা। এই কারণে আমি সেইগুলো দেখো অনেক সকালেই, আগে একদম সকাল মনে হয় 8টায় আমি এগুলো করে দিয়েছিলাম। আর এই দেখো নারকেল কুড়ানো, আমি নারকেল কুড়াতে ভীষণ সময় লাগে। নারকেল কুড়ানো দিয়ে আমি নারকেল কুড়াই না, মিক্সারে আমি সহজ পদ্ধতিতে এইভাবে নারকেল কুড়িয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফাইন পেস্ট হয়েছে। তোমরা যদি জানতে চাও যে আমি মিক্সারে কিভাবে নারকেল কুড়াই, তো প্লিজ আমাকে কমেন্ট করো, আমি এটার জন্য একটা আলাদা টিউটোরিয়াল ভিডিও অবশ্যই করব। নারকেলটাকে কুড়িয়েই আমি কিছুটা নারকেল মালপোয়াতে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা তালের বড়াতে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো বেসনের বড়াগুলো ভেজে আমি লাড্ডু করব বলে মিক্সারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে শুরু করলাম লাড্ডুর প্রিপারেশন। একটু এলাচ, একটু চিনি, অল্প জল আর ফুড কালার দিয়েই সুন্দরভাবে যখন ফুটে আসবে, তখনই যে আমরা গুঁড়োটা করে রেখেছি মিক্সারে লাড্ডু করার জন্য, সেই গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে ভালো করে বেশি করে একটু ঘি দিয়ে সুন্দর করে ভেজে সেটাকে তুলে নিতে হবে। আর একদম ঠান্ডা হয়ে যাওয়ার আগেই হাতে করে বাইন্ডিংটা করে নিতে হবে, না হলে বাইন্ডিংটা করতে একটু প্রবলেম হতে পারে। যাই হোক, লাড্ডুর প্রিপারেশনটা করে এদিকে মাকে বললাম যে আমি লাড্ডুটা বাইন্ডিং করতে যাব, তুমি ততক্ষণ একটু মালপোয়াটা ভাজা শুরু করো। মা বলল বেশ, কোনো অসুবিধা নেই। মাও এসে গেছিলো মোটামুটি 11টা নাগাদ মা এসেছিল। তো মা আসার আগে আমি মোটামুটি সমস্ত জোগাড়গুলো করে রেখে দিয়েছিলাম, যাতে মাকে এসে নতুন করে জোগাড়ে হাত না দিতে হয়। শুধু কাজগুলো একটু হাতে হাতে করে দিলেই আমার অনেক হয়ে যাবে। তো সমস্ত জোগাড় করা ছিল, মা এসেই একদম ফ্রেশ হয়ে মালপোয়া ভাজতে শুরু করে দিয়েছিল, কারণ ওগুলো আমার একদম রেডি ছিল, সেই সকাল 8টা থেকে ভেজানো ছিল। তো অতএব সেগুলোতে কোনো প্রবলেম নেই। মালপোয়াটা ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমার প্রিপারেশন ছিল যে একদম তালের বড়াটা ভাজা শুরু করে দিতে হবে। তো ততক্ষণ আমি একদম লাড্ডুটা বাইন্ডিং করা শুরু করে দিয়েছিলাম। লাড্ডু বাইন্ডিং করতে খুব একটা সময় লাগেনি। মালপোয়াটাও অলমোস্ট হয়ে গেল আর আমার লাড্ডুটাও বাইন্ডিং করা অলমোস্ট হয়ে গেল। এই দেখো একসাথে 4-5টা করে কড়াটা আমার একটু বড় স্টিলের কড়া, এটা আমার নিরামিষ কড়া। আমি পুজোর কোনো জিনিস করলে এই কড়াটাকেই ইউজ করি আর কি। এই কারণে এর মধ্যে সুন্দর দেখো ছড়ানো মালপোয়া, একদম ফুলকো মালপোয়া, একদম 3টে 4টে 5টা করে একসাথে হয়ে যাচ্ছিল আর ভীষণ ভালো লাগছিল দেখতেও।
তারপরেই আমি মাখনের প্রিপারেশন শুরু করলাম। দোকানে মাখন আর কিনতে গিয়ে লাভ নেই, তাই ভাবলাম বাড়িতেই মাখন করি। আমি বাড়িতে এভাবেই মাখন বানিয়ে নিই, একটু ঘি দিয়ে, যতটা আমার মাখন লাগবে সেরকম পরিমাণের ঘি দিয়ে, আর ফ্রিজে একটু পরিষ্কার বরফ জমাতে রেখে দিয়েছিলাম, সেই বরফ দিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে এভাবে ঘি বানিয়ে নেওয়া যায় খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই। তার ওপরে মিশ্রি ছড়িয়ে দিলেই হয়ে গেল মাখন মিশ্রির প্রসাদ আমাদের কৃষ্ণর জন্য। আর তার সাথে সাথেই পাশাপাশি মা শুরু করে দিয়েছিল তালের বড়া ভাজা। তালের বড়াটাও সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিলো। জোগাড় জানতে যদি সমস্ত কিছু রেডি থাকে তাহলে আর কতক্ষণ সময় লাগে রান্না করতে, তাই নয় কি? আর এই যে আমার রাধাকৃষ্ণ, এটা আমি রাধাকৃষ্ণর একটু সাজসজ্জা করেছিলাম। এই নতুন বাঁশিটা আমি আমার কৃষ্ণকে আমি এই জন্মাষ্টমীতে দিয়েছিলাম গিফট আর কি। খুবই সুন্দর লাগছিল আমার কৃষ্ণর হাতে এই বাঁশিটা দেখতে। তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু জানিও, আর আমার এই সাজটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাকে জানিও, খুব ভালো লাগবে আমার শুনে। তারপরেই সন্ধ্যা হলো, মাঝখানের কোনো ক্লিপ আমি নিতে পারিনি। তোমরা সবাই জানো আমি সমস্ত কিছু একা করি, শ্যুট থেকে নিয়ে এ থেকে নিয়ে, তাও একটু দিদি এসেছিলো বলে আমি ওকে অল্প অল্প এই ভিডিওগুলো করিয়ে নিতে পেরেছিলাম। এই যে এই কৃষ্ণটা দেখছো, জগন্নাথ রূপী কৃষ্ণ, এটা আমি শ্রীরামপুর জগন্নাথ মাসিবাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এবারে প্রথম জন্মাষ্টমীতে ওনারও আমি পুজো করছি। এর আগে নারায়ণ পুজোয় ওনার পুজো হয়েছে যদিও, জন্মাষ্টমীতে এই কৃষ্ণের পুজো আমি প্রথম করছি। তো সব ঠাকুরের যেখানে পুজো করব সেখানে শিবলিঙ্গটাকে নাক পুজো করলে হয়, শিবলিঙ্গটাকেও সুন্দর পঞ্চামৃত দিয়ে স্নান টান করিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে বেলপাতা দুব্ব দিয়ে ওনাকেও সুন্দরভাবে পুজো করা হয়েছিল। প্রথমেই তো ঠাকুরকে স্নান করানোর পর্বটা করে নিতে হয়, তারপরেই ঠাকুরের সাজ, মালা পরানো, এইগুলো করতে হয়। তো আমার রাধাকৃষ্ণর যে ঠাকুর আছে সেটাতে আমাকে আর কি নতুন করে জামা পরানোর কোনো সিস্টেম নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তাই আমার ইচ্ছা থাকলেও আমি সেখানে জামা কাপড় বানানো বা পরানো করতে পারবো না। এবারে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলেই পুজোটাকে সেরেছিলাম মন দিয়ে, ভক্তি নিয়ে, খুবই মনের মধ্যে আশা, ভক্তি, ভালোবাসা নিয়ে ঠাকুরের প্রতি আমি ভোগ বানিয়েছিলাম। আর আমরা দুজনে মিলে পুজোটা করেছিলাম, আমরা কোনো ব্রাহ্মণ ডাকিনি। তাই যথাসম্ভব যতটা সম্ভব হয়েছে 28 রকম ভোগ প্রসাদ আমি এখানে রেডি করেছিলাম আমার রাধাকৃষ্ণর জন্য। শুনেছিলাম যে 28 বা 56 প্রকারের ভোগ দিতে হয়, তো আমি 56টা এবছর পারিনি। ঠাকুর যদি কৃপা করে তাহলে অবশ্যই কোনো বছর আমি 56 প্রকার ভোগ নিবেদন করব। তো এবারে আমি 28 প্রকার ভোগ নিবেদন করতে পেরেছিলাম, যার মধ্যে বিভিন্ন ধরনের চকলেট ছিল, জুস ছিল, মালপোয়া ছিল, সুজি ছিল, পায়েস ছিল, লুচি ছিল, ফল ছিল, লাড্ডু ছিল, তালের বড়া ছিল, তালের মালপোয়া ছিল, তারপরে একটা নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া একটা স্ন্যাক্স ছিল, বিভিন্ন রকমের মিষ্টি ছিল, অনেক রকমের মাখন মিশ্রি তো ছিলই। হ্যাঁ, তার সাথে তো ভীষণভাবে চেষ্টা করেছি জিনিসটা মেনটেন করার। জানি না কতটা কি করতে পেরেছি, তবে চেষ্টা করেছি। ঠাকুর যেন আশীর্বাদ করুক যাতে আমি বছর বছর এভাবেই ঠাকুরকে সেবা করতে পারি। রাধাকৃষ্ণর যেন কৃপা আমাদের ওপর সব সময় থাকে, আমাদের ওপর না, ঠাকুর যেন সবার ওপর নিজের কৃপা করেন, সবাইকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, সবার সন্তানকে, সবার মা বাবাকে সুস্থভাবে যেন বাঁচিয়ে রাখেন ঠাকুর। এই কামনা করে আমরা নিজের পুজোটা সম্পূর্ণ করলাম। আর ঠাকুরের 108 নাম পাঠ করে পুজোটা আমরা কমপ্লিট করেছিলাম। আর এই যে দেখো আমি আরতি করছি, আরতি যদিও বড়মশাই আগে করেছে, আর শাঁখ বাজাচ্ছে, আমি আরতি করছি, আর ওদিকে আমার ছেলে ঘন্টা বাজাচ্ছে। এইভাবে আমরা সব পরিবারে মিলে ঠাকুরের সেবা, ঠাকুরের পুজো সম্পন্ন করেছিলাম। জানি না কতটা কি করতে পেরেছি, ঠাকুর যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করো। বাচ্চা ভেবে, তোমারই সন্তান, শিখতে এসছি, শেখার কোনো শেষ নেই। যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি আমাকে ধরিয়ে দিও। চেষ্টা করব বছর বছর যেন আরও নিজেকে শুধরে নেওয়ার, আরও তোমার সেবাতে যেন আরও কোনো ত্রুটি না থাকে, সব সময় এটাই চেষ্টা করব। তো সমস্ত কিছু মন থেকে যতটুকু পারলাম ততটুকুর মধ্যে পুজোটা সম্পন্ন করলাম ঠাকুরকে ভোগ নিবেদন করে। তারপরে সমস্ত রান্নাও হয়ে গেছিল। পুজো করে এসে উঠে কার্তিক আলুর দম করেছিল, ও বললো নিরামিষ আলুর দমটা আমি আজকেই করব, নিজের হাতে করব। পনির দিয়ে আলুর দম করেছিল, তো আলুর দমটাও
ওই করেছিল, আর লুচিটা মা আর দিদি মিলে ভেজেছিল। সকাল থেকে উপোস ছিলাম, কার্তিক পুরো উপোস থাকতে না পেরে সে শরবত খেয়েছিল, ও শরবত খেয়ে উপোসটা রেখেছিল, আর আমি পুরোপুরি নির্জলা উপোসটা রেখেছিলাম। এখানে কাজু কিশমিশ অ্যালমন্ড দিয়েছিলাম ঠাকুরকে, আর মাখনটা ওপরে দিয়েছিলাম। তার সাথে ছিল কেক, তার সাথে ছিল 2টো প্যাকেট ফ্রুটি ছিল, এখানে আমৃতি ছিল। তো ঠাকুরকে যথাসম্ভব পেরেছি। তারপরে পুজো টুজো কমপ্লিট করে ঠাকুরকে ভোগ নিবেদন করানোর পর এই যে কেকটা 2 ভাই বোনে মিলে কাটতে বসেছিল। কারণ যতই খাবার থাকুক না কেন, ওনাদের তো নজর ঠিক সেই কেকটার ওপরে, যে কখন কাটবো, মাম্মাম কখন আমাকে পারমিশন দেবে যে আমি কেকটা কাটবো। কারণ আমিই তো হলাম কৃষ্ণ। সকাল থেকে আমার ছেলের মুখে একটাই কথা, মাম্মাম আমি তো কৃষ্ণ, আমারই তো আজকে পুজো। আমি বললাম হ্যাঁ সোনা, আজকে তোমারই পুজো, তুমিই আমার কৃষ্ণ। তো সমস্ত কিছু কমপ্লিট করে মারা বাড়িও ফিরে গেছিলো। মারা চলে গেছিলো, খুব একটা বেশি দেরি থাকেনি বাড়িতে। ওরা টিফিন নিয়ে চলে গেল, বাবা আর জামাইবাবু খেয়ে গেল, দিদি আর মা টিফিনে করে নিয়ে চলে গেল। আর এই যে 2টো মেয়ে আমার কাছে থেকে গেল। ওরা বললো মাসি আমরা সকালে যাব। আমি বললাম বেশ, তোরা সকালে যাস তাহলে। তারপরে আমরা একটু দেরিতে খেতে বসলাম। এটা হচ্ছে আলুদমটা। আমি তো আজকে সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম, কিভাবে পুজো করলাম, তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম যেটুকু পারলাম। কারণ আমার মোবাইল স্ট্যান্ডটাও ঠিক নেই, অ্যান্ড আর কেউ আমার ভিডিও করে দেওয়ার মতোও নেই। তো সবটাই আমাকে একা করতে হয়, ক্লিপ নেওয়া থেকে। এর জন্য অনেক ক্লিপ আমি নিতে পারি না, অনেক ক্লিপ আমি দিতে পারি না আমার ব্লগে, তো মিসিং থাকে। আজকেও অনেক কিছুর আমি ইচ্ছা থাকলেও আমি দিতে পারিনি। তো যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সমস্ত কিছু কমপ্লিট করে এখন বেড়ে উঠেছি, বসে আছি। তো এই যে আমার একটাকে নিয়ে, আর এই যে আর একটাকে নিয়ে, 2টোকে নিয়ে বসে আছি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার অন্য আরও একটি নতুন ব্লগে। ততদিনের জন্য টাটা।